সব এক এক করে উগরে দিচ্ছে বোনের কাছে। তিতিরের এহেম পাগলামি দেখে এক কোণে দাঁড়িয়ে মুচকি হাসছে তার প্রাণপ্রিয় স্বামী। মাঝে মাঝে চোখাচোখি হলেই চোখ টিপ দিচ্ছে শাকিল। তিতির তখন লজ্জায় লাল হয়ে ওঠে। সকাল থেকে দুজনের মাঝে এরূপ খুনসুটি চলে আসছে। তিতিরকে ভীষণ খুশি দেখাচ্ছে। বাবা মা দাদা দাদি তিতিরের এই হাসিপূর্ণ মুখখানা দেখে যেন শান্তি পেলেন। প্রত্যেক বাবা মায়েরই আক্ষেপ থাকে তাদের মেয়ের জীবনের আনন্দ কিংবা খুশি নিয়ে। তাদের দুশ্চিন্তা থাকে তাদের মেয়ে কি স্বামী বাড়িতে যথেষ্ট আনন্দে থাকবে যতটা তাদের কাছে ছিল। এই দিক থেকে বাবা মায়ের মন সার্থক হলো মেয়ের হাস্যজ্জ্বল মুখখানা দেখে। সার্থক যেন ঈশাও। অমন একটা ঘটনাকে মনে রেখে যে তার আপা তার সুন্দর ভবিষ্যৎটা কুৎসিত করে ফেলেনি, এটাই তো যথেষ্ট ওর জন্য। আসতে কোনো অসুবিধা হয়নি তো? জিজ্ঞেস করলো তিতির। তুতুন কাঁদো কাঁদো মুখ করে বলল, অসুবিধা হয়নি আবার? জানো আমি কত অসুস্থ হয়ে পড়েছি। তুতুনের কাঁদো কাঁদো মুখখানা দেখে বড্ড মায়া হলো ঈশা এবং তিতিরের। দুজনেই একসাথে কাছে এনে আদর করতে লাগলো তুতুনকে। তিতির বলল, ইস, আমার ছোট পাখিটা কত কষ্ট পেল আমার জন্য। তুতুন বুঝদার মেয়ে, আপার মন খারাপ হলে তার আরো খারাপ লাগবে, তাই নিজেকে শক্ত দেখিয়ে বলল, আরে ধুর, ওই কষ্ট কিছুই না আপা। তোমাকে দেখার জন্য আমি এমন হাজার কষ্ট মুখ বুজে সহ্য করব। শুনে হেসে উঠল ঈশা এবং তিতির। তিতির হাসি মুখেই তুতুনের কপালে চুমু খেয়ে বলল, কত ভালোবাসে আমায় পাখিটা আমাকে। দেখছি শিশু। কি ব্যাপার শালিকা, তুমি নাকি গাড়িতে অসুস্থ হয়ে পড়ছো? উপস্থিত হলো শাকিল, আরব এবং শ্রাবণ। তুতুন মুখ তুলে তাকালো শাকিলের পানে। এখন তার লজ্জা লাগছে। সবাই কেন তার অসুস্থতা নিয়ে পড়ে রইল। শাকিলের প্রশ্নের পিছে আরব বলে উঠল বলেই হাসতে লাগলো তারা। তুতুন লজ্জা পেয়ে আবারও তার আপাকে জড়িয়ে ধরে বসে রইল। বলেই শব্দ করে হেসে উঠল এক ঝাঁক ছেলে, শাকিলের বন্ধুরা এবং কাজিনরা। তানে সবেই একটা মিষ্টি তুলল মুখে দিবে বলে। তার মাঝে এহেমবানি ভেসে আসাতে চোখ বড় বড় করে তাকালো সম্মুখে। বড্ড মিষ্টি পাগল সে, মিষ্টি দেখলেই অস্থির হয়ে যায়। পুনরায় ভেসে এলো কথাটা। তানি লজ্জায় লাল হয়ে উঠল। মিষ্টি এখন আর তার গলা দিয়ে নামবে না। এরা কি শুরু করলো? লজ্জায় পড়ে মিষ্টির বাটিটা রেখে একটা মিষ্টি হাতে নিয়েই দৌড়ে পালালো ওখান থেকে। পেছন থেকে হো হো করে হাসির শব্দে ভেসে আসছে ক্রমশ। মাগো, ঝড়ের গতিতে কিছু একটা তেড়ে আসতেই হুমড়ি খেয়ে নিচে পড়ে গেল ঈশা। সেই সঙ্গে আসমানি রঙের সুন্দর শাড়িটাতে বেশ খানিকটা মিষ্টির ঝোল লেগে গেল। হাঁ করে তাকালো সে সম্মুখ পানে। মুখে হাত চেপে মৃদুস্বরে চিৎকার করে উঠল তানি। ঈশার পড়ে যাওয়াতে নয়, বরং তার খেতে না পারা মিষ্টিটা মাটিতে গড়াগড়ি খাওয়ার কষ্টে। ঝাঁপিয়ে পড়ল নিচে। ঈশা প্রথমে খুশি হয়ে গিয়েছিল এটা ভেবে যে তানি হয়তো তাকে তুলবে, কিন্তু না, ঈশাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিল ক্ষণেই। তানি মিষ্টিটা উঠিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলল, ভয়ে তানির আক্ষেপ করা দেখে এক হাত পানিতে ডুবে মরতে ইচ্ছা করলো ঈশার। নিজের অবস্থা দেখে এবার সে হাসবে না কাঁদবে তাই বুঝে কুলাতে পারছে না। শিট, আপনি পড়ে গেলেন কিভাবে? একজোড়া হাত টেনে তুলল ঈশাকে। ঈশা বারণ করার আগে সে নিজেকে দাঁড়ানো অবস্থায় আবিষ্কার করলো সামনে দাঁড়িয়ে আছে কেউ। ঈশা ভ্রুকুচকে তার পানে তাকাতেই প্রদর্শিত হলো এক যুবকের মুখশ্রী। ঈশা ভ্রু কুচকে তাকাতে সে ভ্রু কপালে তুলে নিল, যেটা দেখে ঈশা স্বাভাবিকভাবেই তাকালো লোকটার পানে। এবার লোকটাও তাই। ঈশা গলা খাকারে দিয়ে বলল, ধন্যবাদ। এই বলে শাড়ির আঁচলটা ঝাড়তে ঝাড়তে চলে যেতে নিলে লোকটা পিছু ডাকে তার। আপনি ঈশানী তাই না? কেন? আমার নাম দিয়ে আপনার কাম কি? গলার স্বর রুক্ষ করে বলল ঈশা। লোকটা আমতা আমতা করে বলল, না মানে আপনাকে শাকিলের বউয়ের ছবি দেখার টাইমে দেখছিলাম, তখন নামটা জেনেছি। আপার ছবি আপনি কি করে দেখলেন? ও সরি, পরিচয় দিতে ভুলে গিয়েছি। আমি আলভি, শাকিলের বেস্ট ফ্রেন্ড।
পুনরায় ভ্রু কুচকাল ঈশা। আপনাকে তো বিয়েতে দেখিনি। জি জি, আমি ইম্পর্টেন্ট কাজের জন্য আটকে পড়েছিলাম। বাই দ্য ওয়ে, আমি থাকলে কিন্তু বাকিদের এত চুলকানি চুবানি খাওয়াতে পারতেন না। ঈশা হেসে উঠল, ভাব নিয়ে বলল, ঈশাকে মাত দেওয়া এত সহজ নয় মশাই। আপনি কেন, আপনার মতো আরো 10 আপনি এলেও বরপক্ষের হারা তো লেখাই ছিল। এই বলেই ভাবটা বজায় রেখে চলে গেল ঈশা। আলভি ঈশার যাওয়ার পানে বাঁকা নজরে তাকিয়ে রইল, মনে মনে হেসে বলল, ফাইনালি পাখির খাঁচার দিকে অগ্রসর হলো। সাদা শরীরটা দেখিয়ে পুরুষের দৃষ্টি আকর্ষণ করছিস নাকি? আন্টি, আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? শাকিলের মায়ের সঙ্গে দেখা হলো ঈশার। শাড়িতে মিষ্টির ঝোলটা ভালোভাবেই মেখেছে, এখনই না ধুতে পারলে আঠালো হয়ে থাকবে। ডান দিকে গিয়ে একটা রুম পাবে মা, ওখানেই। জি ঠিক আছে। ভদ্রমহিলার দেখানো রাস্তাতেই চলে গেল ঈশা। তিনি যেভাবে বললেন সেভাবেই দেখা মিলল ওয়াশরুমের। রুমটা ফাঁকাই আছে, ফ্রেশ হয়ে খানিকক্ষণ রেস্ট নেওয়া যাবে। এই শাড়ি পরে হাঁটাচলা করা মোটেও মুখের কথা নয়, ও ছাড়া এই কষ্ট আর কেউ বুঝবে না। তুতুন, ঈশা কোথায়? তোতন দাপিয়ে বেড়াচ্ছে সব দিকে। এখন শরীরটা ঝরঝরে লাগাতে ওকে আর পায় কে? ওর সমবয়সী মেয়েও মিলে গেল বেশ কয়েকজন, যার দরুন সারাক্ষণ খেলার মধ্যেই দিয়ে যাচ্ছে সে। মেজো আপা এখানেই ছিল ভাইয়া। শ্রাবণ আশেপাশে একবার নজর দিল, এখানে কোথাও নেই ঈশা। অনেকক্ষণ যাবৎ চোখের আড়াল হয়েছে সে। এখানে কোথাও নেই, একটু বাড়ির ভেতরে গিয়ে দেখবি। আমি এখন খেলছি ভাইয়া। বৌভাতের অনুষ্ঠান করা হয়েছে বাড়ির সামনে বিশাল জায়গা জুড়ে। সেই সুবাদে বাড়ির ভেতরে মহিলাগণ ব্যতীত আর কাউকে পাওয়া মুশকিল। এত মহিলাদের মাঝে এসে ঈশাকে খুঁজতে যাবে, ব্যাপারটা ভালো দেখায় না। আর কাউকে দেখছিও না যে জিজ্ঞেস করবে। শাকিল, দেখা মিলল শাকিলের। শ্রাবণের ডাক পেয়ে দাঁড়িয়ে পড়ল শাকিল, এগিয়ে এসে বলল, শ্রাবণ, কিছু লাগবে? একটু প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ, প্লিজ বলো, কি প্রবলেম? ঈশাকে কোথাও দেখছি না, হয়তো বাসার ভেতরে গিয়েছে। হতে পারে, আমি কাউকে দিয়ে ডাকিয়ে দিচ্ছি। না, তার দরকার নেই, আমি যাচ্ছি। যদি আমার যাওয়াতে কোনো প্রবলেম না থাকে। আরে কোনো প্রবলেম নেই, নিজের বাসায় ভাব না প্লিজ। থ্যাঙ্কস। মৃদু হেসে। এনি টাইম করো। ওয়াশরুমের দরজাটা খুলতেই খট করে একটা শব্দ হলো। ঈশা শাড়ির আঁচল কাঁধে তুলে ঝুলে থাকা অংশটা হাতে পেঁচিয়ে বের হলো। একটু ধুতে গিয়ে অনেকটা ভিজে গিয়েছে, এখন না শুকিয়ে তো বের হওয়া সম্ভব নয়। ওয়াশরুম থেকে বেরিয়ে আশেপাশে তাকাতে তাকাতে কাঁধ থেকে শাড়ির আঁচলটা নামিয়ে নিল। কখন কে কোথা থেকে এসে পড়বে বলা যায় না। উপরে তাকিয়ে দেখলো ফ্যান আছে, তাই চটজলদি সুইচ টিপে ফ্যানের নিচে এসে দাঁড়ালো। শাড়ির আঁচলটা ঝাড়তে ঝাড়তে সময় ব্যয়ের খাতিরে পাশে তাকাতেই চমকে উঠল অপ্রত্যাশিত কাউকে দেখে। আলভি দরজার সাথে হেলান দিয়ে এক মনে তাকিয়ে আছে ঈশার পানে। ঈশা চটজলদি নিজের শাড়ি ঠিক করে নিয়ে বিরক্ত স্বরে বলল, এ কি আপনি আপনি এখানে কি করছেন? ঈশার বিরক্তিভাবে আলভির তেমন হেলদোল দেখা গেল না। সে একইভাবে তাকিয়ে রইল ঈশার দিকে। তার দৃষ্টি বিচরণ করছে ঈশার দেহে। ঈশা অস্বস্তিতে পড়ে গেল। শাড়ি এপাশ ওপাশ টেনে টুনে ঠিক করে পুনরায় বলে উঠল আলভির উদ্দেশ্যে, তবে এবার একটু রাগী গলায়। কি সমস্যা, এখানে কি চাই? এবার আলভির হুঁশ ফিরে নড়ে চড়ে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে ঘোর লাগা নয়নে তাকালো ঈশার পানে, ফের বলল, আপনি এত সুন্দর কেন? আমার চোখ ফেরানো দায় হয়ে যাচ্ছে ম্যাডাম। চেতে গেল ঈশা। কারোর পারমিশন ছাড়া এইভাবে কারোর ঘরের সামনে এসে অসভ্যের মতো তাকিয়ে থাকা মোটেও ভদ্রতার লক্ষণ নয়। সে আরও বিরক্তি নিয়ে বলল, কোনো দরকার? জি, অনেক দরকার। এই বলে রুমের ভেতর ঢুকে গেল আলভি। ঈশা ভড়কে গেল, রাগ বিরক্তি এক করে বলল, কি সমস্যা, ভেতরে আসছেন কেন? আপনাকে একটা কথা বলতে চাই। এই বলে ঈশা আলভির পাশ কাটিয়ে যেতে নিলে আলভি পুনরায় বলে উঠছে,
শুধু আপনাকে না, আমি আপনার ফ্যামিলির সাথেও কথা বলবো যদি দরকার হয়। ঈশা দাঁড়িয়ে পড়ল, মহা বিরক্তি নিয়ে বলল, মানে? আপনি ভীষণ সুন্দর, একদম আমার মনের মতো। গায়ের রং থেকে শুরু করে পায়ের নখ অবধি কোনো কমতি নেই আপনার মাঝে। আমার হাতের ঘুষিও খুব সুন্দর, একটা খেলেই 3 দিনের বেড রেস্ট। দাঁতে দাঁত চেপে বলল ঈশা। আলভি হেসে উঠল। ঈশা নির্ঘাত মজা করছে। ফট করে বলে বসলো আলভি, আপনি রাগলেও কিন্তু আপনাকে অনেক ভীষণ সুন্দর লাগে। আর কিছু? আমি আপনাকে বিয়ে করতে চাই। ঈশা ভ্রু কুঁচকে তাকালো আলভির পানে, তেতে ওঠা গলায় বলল, আমি আপনাকে কেন বিয়ে করতে যাব? কারণ আমিও অনেক সুন্দর। শখানেক মেয়ে আমার জন্য পাগল, শখানেক মেয়ে বিয়ে করতে চায় আমাকে। আমি হ্যান্ডসাম, ভালো জবাব আছে, মোটা অঙ্কের মাইনে। প্লিজ থামুন, আগে এই যে গোবর ঠাসা মাথাটা পরিষ্কার করুন। ভালো লুক, ভালো জব, আর কি শখানিক মেয়ে আপনার পেছনে ঘুরঘুর করে, ব্যাস, আর কিছু না। আপনি কেমন মানুষ, ভালো নাকি খারাপ, এগুলোর তো কোনো প্রয়োজনই পড়ে না, তাই না? ভালো লুক, ভালো জব আর মোটা অঙ্কের মাইনে পেলেই যে কোনো মেয়ে হাতের তুড়ি বাজাতেই আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। এটাই ভাবেন তো? আগে দেখান আপনি মানুষটা কেমন। শো অফ না করে আগে ভালো মানুষ হবে, আগে ভালো মানুষ হতে হবে। কি বললাম? ভালো মানুষ, বুঝলেন? আপনার দেখি ভালো দেনা কি রূপের অহংকার নাকি? আপনার মতো গাধারা বুঝবে না, বাদ দিন। আমাকে গাদা বললেন কেন? আলভির মুখের রং পাল্টে গেল ঈশার কথাটা শুনে। তেতে উঠে খপ করে ঈশার হাতটা চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, কি সাহস আপনার! সাহসের দেখলেন কি? মেয়ে মানুষ বলে ভালোভাবে কথা বলছিলাম আপনার সাথে, আর কিন্তু তা হবে না। আলভি এক পা এগোলো ঈশার পানে, ভাবলো ঈশা হয়তো টলবে তার জায়গা থেকে, কিন্তু না, ঈশা 1 ইঞ্চিও নড়ল না। আলভি তা দেখে গলা মোটা করে বলে উঠল, খুব ভাব তাই না আপনার? ভাব। ঠাস করে এক বিকট শব্দ হতে 2 পা পিছিয়ে পড়ল আলভি, গালে হাত চেপে হাদার মতো তাকিয়ে রইল সম্মুখে। ঈশাও চকিত পাশ ফিরে তাকালো, চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে শ্রাবণ। ঈশা চোখ নামিয়ে নিয়ে আর চোখে তাকালো আলভির পানে। ওর কান থেকে ধোঁয়া বের হচ্ছে বলে মনে হলো ঈশার। হাসিটা যেন আরো দ্বিগুণ চেপে বসলো। শ্রাবণ লাল চোখ জোড়া নিয়েই তেড়ে গেল আলভির পানে। আলভি ও মাগো বলে চেঁচাতে চেঁচাতে পিছিয়ে পড়লো 2 পা। ওর চেঁচানো দেখে আর এগোতে পারলো না শ্রাবণ, ওখানেই দাঁড়িয়ে পড়লো সে। আলভির মুখ কাঁদো কাঁদো হয়ে উঠল, কুকিয়ে বলে উঠল, আমাকে মারবেন না প্লিজ। শ্রাবণ এবার রাগী নয়, প্রশ্নবিদ্ধ মুখ করে তাকালো আলভির পানে, ভ্রু কুঁচকে বলল, কেন? আলভি আমতা আমতা করছে, চোখে জল যেন চিকচিক করছে। ফের বলল, না ভাইয়া প্লিজ মাইরেন না। কেন? পুনরায় কঞ্চিত ভ্রু করে শুধালো শ্রাবণ। আলভি এবার ফুপিয়ে উঠল, বলল, মা সবসময় কথা বলার আগে মেরে নেয় ভাই। 100 বার মারা উচিত। এরকম কুলাঙ্গারকে মারবে না তো কাকে মারবে? এবার আমার হাতেও মার আছে তোর জন্য, এদিকে আয়। না ভাই, আমি আসবো না, আপনি মুখে বলেন, আমি শুনবো। শ্রাবণ গাল ফুলিয়ে নিঃশ্বাস ছাড়লো, পেছন মুড়ে একবার ঈশার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তুই এখানে কি করছিস? বন্ধু পাতাচ্ছিস নাকি এই বলদের সাথে? ঈশা এপাশ ওপাশ করে তুমুল গতিতে মাথা নাড়ালো, অতঃপর বলল, আমি এখানে শারীরিক করার জন্য এসেছিলাম, আর এই বলদ তখনই এসে হাজির হয়। কি বলছিল তোকে? আমাকে বিয়ে করতে চায়। ও ওয়াও, বেস্ট জোড়ি ইন দ্য ওয়ার্ল্ড। কি ভাই, পছন্দ হয়েছে পাত্রী? আলভি বোকা হাসি দিল, মাথা চুলকে বলল, হ্যাঁ ভাই। ঈশা জ্বলে উঠল ওদের কথোপকথনে, রাগান্বিত গলায় বলে উঠল, মানে কি শ্রাবণ ভাই, তুমি মজা করছো আমার সাথে? শ্রাবণ ইনোসেন্ট চোখে তাকালো, যেন সে কিছুই বুঝতে পারছে না। মজা আর আমি? আমাকে দেখে কি মনে হয় তোর আমি মজার মুডে থাকি? ভাই আপনি কি হন পাত্রীর? ভ্যাবাচেকা খেয়ে গেল শ্রাবণ। ঈশা ফিক করে হেসে দিল। শ্রাবণ রাগী চোখে তাকাতেই ঈশার হাসি বন্ধ হয়ে গেল। সামনে থেকে আলভি পুনরায় বলে উঠল,
ভাই তাই না? তাহলে কি দুলাভাই? শ্রাবণ ফোঁস করে উঠল, তেতে উঠে তেড়ে গেল আলভির পানে, দাঁতে দাঁত চেপে আলভির কলার চেপে ধরে বলল, দুলাভাই তোর বাপশালা। হকচকিয়ে গেল আলভি, ভয়ে জড়সড় হয়ে হাত জোর করে মাফ চাইতে লাগলো শ্রাবণের পানে। ঈশা আর নিজেকে সামলে রাখতে পারছে না, জোরে জোরে হেসে উঠল পর মুহূর্তেই। বৌভাতের অনুষ্ঠান শেষ করে তিতির এবং শাকিলকে সঙ্গে নিয়ে বাড়ির পথে রওনা হলো সবাই। আসার সময় গাদাগাদি করে এলেও যাওয়ার সময় পথে মানুষ আরও বাড়াতে গাড়ির জায়গা কম পড়লো, যার দরুন গাড়ি থেকে নেমে যেতে হলো শ্রাবণ, আরব, ঈশা আর তানিকে। শ্রাবণ দাদাজানকে জানালো তারা ক্যাব বুক করে চলে আসবে। ওদের সঙ্গে তুতুন আসার জন্য জোরাজোরি করলে শ্রাবণের এক ধমকে চুপচাপ চলে গেছে। রাত 11:30, অর্ধেক পথ এসে দুর্ভাগ্যক্রমে বুক করা ক্যাবটাও খারাপ হয়ে গেল তাদের। তাই অর্ধেক ভাড়া দিয়েই এখন গাড়ির খোঁজে চারজনেই হাঁটতে লাগলো মাঝ রাস্তায়। এদিকে নেটওয়ার্কের অবস্থাও খুবই বাজে, পুনরায় ক্যাব বুক করার জন্য যথেষ্ট নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। ভাইয়া আমার ক্ষুধা লেগেছে, সেই দুপুরে একটু খেয়েছি। পেট চেপে ধরে বসে পড়ল তানি। কথাটা বলে বড় একটা দম নিয়ে তাকালো শ্রাবণের পানে। ওর বসে পড়াতে বাকিদেরও দাঁড়াতে হলো। শ্রাবণ হাতের ঘড়িতে সময় দেখে বলল, হ্যাঁ, রাত তো কম হলো না, দাঁড়া দেখছি কিছু পাওয়া যায় কিনা। জলদি কিছু করো। শ্রাবণ হোটেল খুঁজতে চলে গেল। এর মাঝে আরব বলে উঠল, দেখ দেখ, আমার আর বাসাতে যেতে মোটেও ইচ্ছে করছে না। আরবের কথার পিছে অধৈর্য গলায় বলল তানি। ঈশা তানির হাত ধরে টেনে দাঁড় করিয়ে বকার সুরে বলল, মাঝ রাস্তায় এমন করে বসে পড়লি কেন? লোক দেখছে যে। আমি আর পারছি না রে আপা। ওদিকে দেখ, ব্রেন্স দেখা যাচ্ছে না? চল গিয়ে বসি। ঈশার বলতে দেরি হলেও তানির দৌড়ে গিয়ে বসে পড়তে দেরি হলো না। ঈশা ওর দৌড়ে যাওয়ার পানে তাকিয়ে আরবের উদ্দেশ্যে বলল, বাসায় না ফিরতে পারলে নানাজান রাখবেন ভাইয়া। তুই কি ভুলে গেলি? কষ্ট হলে ফিরতে হবে প্লিজ। মানে আমরা দুজনে গেলে নানাজান তোদের কথা জিজ্ঞেস করবে না? তখন কি জবাব দিব? কাকে কিসের জবাব দিতে হবে? হাতে সমুচা নিয়ে হাজির হলো শ্রাবণ। ঈশার কথার পিছে প্রশ্ন করতে আরব আর ঈশা মুখে চাওয়াচাওয়ি করলো একে অপরের। ঈশা আর জবাব না দিয়ে শ্রাবণের হাতে থেকে সামুচার প্যাকেটটা নিয়ে চলে গেল তানির কাছে। খাবার পেয়ে রাজ্য জয়ের হাসি দিল তানি। অনন্তর বিনা বাক্যে খরচে খেতে শুরু করলো। এখন বাজে ঠিক রাত 12টা। একটা লেগুনায় উঠল ঈশা আর শ্রাবণ। আরব আর তানি চলে গেল আরবের বন্ধুর বাসায়। একা চলল ঈশা আর শ্রাবণ। আকাশের অবস্থা মোটেও ভালো নয়। লেগুনা ভাঙা রাস্তায় ঝাঁকাতে ঝাঁকাতে চলছে। ঈশার এক পাশে শ্রাবণ আর অন্য পাশে একজন বয়স্ক লোক। ভাঙা রাস্তার বৌদুলতে বেচারি একবার এ পাশে ছিটকে পড়ছে তো একবার ও পাশে। যা দেখে বয়স্ক লোকটি শ্রাবণের উদ্দেশ্যে বলল, তোমার বউরে দৈরা বহমিয়া, রাস্তার অবস্থা দেখছ, পড়ে যাইব তো। লোকটার কথা শুনে বড় বড় চোখ হয়ে গেল ঈশার। শ্রাবণ মুচকি হেসে লোকটার কথা মোতাবেক ঈশার কোমর জড়িয়ে কাছে টেনে নিল। ফের লোকটার উদ্দেশ্যে বলল, আসলে চাচা নতুন বিয়ে করেছি তো মাঝে মাঝে তো মনেই থাকে না আমার একটা বউ আছে। শ্রাবণের কথাটা শোনা মাত্র আশেপাশের আরো অনেকে আরোহীর হা হা করে হেসে উঠল। ঈশা শক্ত করে হয়ে বসে রইল। শ্রাবণের উষ্ণ হাতটা বিচরণ করছে ঈশার কোমরে। ঈশা শুকনো গলায় ঠোক গিলে পাশ ফিরে তাকালো শ্রাবণের পানে। তাকালো শ্রাবণও। দুজনের চোখাচোখি হয়ে গেল কয়েক লম্হার জন্য। ঈশা তার কম্পিত দৃষ্টিখানা নামিয়ে আনলো মাটিতে। ঠিক তখনই শ্রাবণ ঈশার কাছে এসে ধীর কণ্ঠে বলে উঠল, ভয় নেই, পড়বি না। ঈশার বুকের ভেতরটা বেজে উঠল। লজ্জা লাগছে তার। মাথা নিচু করে নিতে এক ঝাঁক চুল এসে ঢেকে দিল তার মুখখানা। অমনি যেন স্বস্তি মিলল তার। মেঘাচ্ছন্ন আকাশে হঠাৎই বজ্রপাতের আহাজরি শুরু হলো। গুরুম গুরুম শব্দে মেঘের প্রতিটি খণ্ড দ্বিগুণারে খণ্ডিত হচ্ছে। হঠাৎ হঠাৎ বিকট শব্দ,
আতকে উঠে শ্রাবণের শার্টের হাতা খামচে ধরলো ঈশা। শ্রাবণ পাশ ফিরে বাইরে তাকালো। ঝড় হাওয়া শুরু হয়ে গিয়েছে। আকাশ পাতাল এক করে তীব্র বাতাসে লেগুনা চালক গাড়ি থামিয়ে দিল। যাত্রীদের উদ্দেশ্যে বলল, বন্যা শুরু হয়েছে, গাড়ি 10 মিনিট পর চালাইতে হইব। একটা দোকানের সামনে গাড়ি থামালো লেগুনা চালক। এক এক করে সবাই গাড়ি থেকে নেমে গেল। ঈশা তখনও স্থবির হয়ে বসে আছে, দু হাতে শ্রাবণের শার্ট খামচে ধরা। শ্রাবণ ঈশার মতিগতি পর্যবেক্ষণ করলো। ভয় পেয়ে আছে ঈশা, যা বুঝে ঈশার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, এখানে বসে থাকা রিস্কি, বাইরে চল, দেখি কোথাও থাকার ব্যবস্থা করা যায় কিনা। ঈশা ভয় জানানো গলায় বলল, আমরা যদি বন্যার কবলে পড়ে মরে যাই শ্রাবণ ভাই? মরণ এলে মরবো, অসুবিধা তো নেই। আমি এত করুণভাবে মরতে চাই না, যেখানে মরার সময় একটু টক বা ঝালও খেতে পারবো না। শ্রাবণ বোকা চোখে তাকিয়ে রইল ঈশার পানে। তেমন গলাতেই প্রশ্ন করলো, এই মরার সময় টক আর ঝাল খেয়ে কে মরে? ও মা, এখন আমি মরে যাচ্ছি তো মরার আগে একটু আমার পছন্দের খাবার খেতে চাইবো না? কোন দেশের পাগল রে তুই? শ্রাবণ অতিষ্ঠ কণ্ঠে শুধালো ঈশাকে। ঈশা দাঁত বের করে হাসলো। শ্রাবণ দিল এক রাম ধমক। ঈশা পুনরায় জড়সড় হয়ে গেল, তবে এবার বজ্রপাতের শব্দে নয়, বরং শ্রাবণের ধমকে। মুষলধারে বৃষ্টি শুরু হলো। আশেপাশের প্যাসেঞ্জাররা সবাই যে যেখানে পারল দাঁড়িয়ে গেল। শ্রাবণ ঈশাকে নিয়ে দৌড়ে গিয়ে দাঁড়ালো একটা ভাঙা বাড়ির সামনে। উপরে ছাউনি থাকায় বৃষ্টির হাত থেকে রক্ষা, তবুও দৌড়ে আসতে আসতে অর্ধেক ভিজতে হলো দুজনকেই। ঈশার শাড়ির অবস্থাটা বেশি নাজেহাল হলো। সামান্য জলে যেখানে শাড়ির এপিঠ ওপিঠ স্পষ্ট হয়ে আসে, সেখানে এতখানি জলে বাদ রাখেনি কিছুই। আমার ভাইয়ের সাথে চলে গেলেই ভালো হতো। সব সময় সব ভালো করতে নেই। দাদাজানকে চিনিস না তুই? আমিও একই কথা বললাম আরব ভাইকে। দাদাজানকে এত কৈফিয়ত কে দিবে? তুমি? পারবো না, চুপচাপ দাঁড়া। ঈশা আর কথা বাড়ালো না, চুপচাপ দাঁড়িয়ে রইল। ক্যালেন্ডারে অক্টোবর পড়েছে। অক্টোবর না গরম না ঠান্ডা মৌসুম হওয়ার কথা, সেখানে রোজকারের এই বৃষ্টি বন্যায় অতিষ্ঠ হয়ে উঠেছে শ্রাবণ। বৃষ্টি তার ভালো লাগে না। সামান্য বৃষ্টিতেই কাদা পানিতে গা গোলায়, বরং ফকফকা রোদ্দুর বরাবর পছন্দ তার। তার সাথে মৃদুমন্দ বাতাস। কিন্তু ঈশা তার সম্পূর্ণ বিপরীত। বৃষ্টির মৌসুম ঈশার সবচেয়ে পছন্দ মাস। কাঁথা মুড়ি দিয়ে ঘুমানো, ছাদে উঠে বৃষ্টিতে ভেজা, খিচুড়ি খাওয়া এ যেন রোজকারের অভ্যাস। খিচুড়ির কথা মনে পড়তেই পেটে ডাক দিল যেন ওর। মাঝরাতে খিদে পাওয়াটা আজকাল খুবই কমন একটা রোগ ওর। ঈশাকে পেট চেপে ধরে কাচুমাচু করতে দেখে শ্রাবণ এক পলক তাকালো ওর মুখের দিকে। মুখটা শুকনো লাগছে, হয়তো খিদের জ্বালায়। কি হয়েছে? পেট চেপে ধরেছিস কেন? ঈশা সোজা হয়ে দাঁড়ালো। ইচ্ছে করলো না জবাব দিতে, তবুও না দিয়ে উপায় কি? এমনি। খিদে পেয়েছে? খিদের সময় খিদের কথা জিজ্ঞেস করাটাও খিদে বাড়ানোর তালিকা যেন। পেটের ভেতর মোচড় দিয়ে উঠল ঈশার। অতি কষ্টে পুনরায় বলল, হ্যাঁ খুব। শ্রাবণের কপালে চিন্তার ভাঁজ দেখা গেল। সে কপাল কুঁচকে আশেপাশে নজর ঘোরালো। বিশেষ কিছুই দেখতে পাচ্ছে না সে আশেপাশে। আশেপাশে দেখতে দেখতে পুনরায় শ্রাবণ বলে উঠল, তানির থেকে দুটো সমোসা খেলি না কেন? এই প্রশ্ন তো ঈশার নিজেরও। কেন খেলো না? ওর খুব খিদে পেয়েছিল তো, আমি সেখানে থেকে কিভাবে খেতাম? ওর খিদে পেয়েছে বলে ও একাই খাবে, বাকিরা সব হা করে থাকবে। ওখানে মোট 8টা সমোসা ছিল, তুই দুটো খেলে কম পড়তো না ওর? ঈশা আর কথা খুঁজে পেল না। আবারও নীরবতা বিরাজ করলো চারপাশে। বৃষ্টি থামার যেন নামই নিচ্ছে না। বাতাসের তোড়ে বৃষ্টির ঝাপটা এসে বারবার ভিজিয়ে দিয়ে যাচ্ছে ওদের। শ্রাবণ ঈশার হাত ধরে কাছে এনে দাঁড় করিয়ে দিল, যেন বজ্রপাতের শব্দে পুনরায় ভয় না পায়। হঠাৎ পেছন থেকে যেন দরজা খোলার শব্দ পেল ওরা দুজনেই একসাথে পেছনে মুড়ে তাকালো। এক বৃদ্ধ হারিকেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মাথার উপর বহুকাল পুরনো একটা ছাতা। ঈশা আর শ্রাবণকে এক পলক দেখে ধীর গলায় বলে উঠল। শ্রাবণ হ্যাঁ সূচক মাথা নাড়ে, দূরে দেখিয়ে বলে, ওখানেই নেমেছি, তবে দাঁড়ানোর জায়গা ছিল না বলে।
শ্রাবণ লোকটাকে ডিঙিয়ে পেছনের দিকে দৃষ্টিপাত করলো। ঘরের বাইরেটা টুকিটাকি ভাঙাচোরা হলেও ভেতরটা এতটাও খারাপ লাগছে না, দেখে ঠিকঠাকই মনে হচ্ছে। না না, এমন কিছু নয়। এত রাতে আপনাকে শুধু শুধু কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না, তাই ভাবছিলাম। শ্রাবণ আর বাদ সাধলো না, ঈশাকে নিয়ে বৃদ্ধের পেছন পেছন চলে গেল। ঘরে ঢুকতেই বৃদ্ধ হই হই করে গলা ছাড়লো। ভেতর থেকে রাগে পায়ে হেঁটে এলো এক বৃদ্ধা, লাল পাড়ের সাদা কাপড় পরনে। এ যেন কোনো শুভ্র পরী। ঈশার চোখ আটকে গেল বৃদ্ধার প্রশংসনীয় রূপে। চোখ আটকালো শ্রাবণেরও। এ যেন ঈশাই। ঈশা বুঝি বৃদ্ধকালে এমনই হবে দেখতে। কে এলো গো? বৃদ্ধর মুখে তৃপ্তির হাসি, বৃদ্ধার মুখে দ্বিগুণ উৎসাহ। তবে সেই উৎসাহ ঘেরা মুখটাই নিমেষেই পর্দা পড়লো ঈশা আর শ্রাবণকে দেখে। মুষড়ে পড়লো নয়নজোড়া। বৃদ্ধর উদ্দেশ্যে আহত স্বরে শুধালো। এরা কারা? বৃদ্ধার মুখে পুনরায় হাসি ফুটল। ঈশা আর শ্রাবণের পানে এগিয়ে এসে বলল, সে ভালো করেছো। আহারে, একদম ভিজে গেছো দেখছি। জামা কাপড় ছাড়বে মা? কি মোহাচ্ছন্ন ব্যবহার তাদের। মোহিত হয়ে গেল ঈশা। স্মিত হেসে বলল, আপনি ভীষণ সুন্দর, একদম উপন্যাসের মতো। বৃদ্ধা খিলখিলিয়ে হেসে উঠল। পরক্ষণে আবার ফ্যাকাশে রং ধারণ করলো তার মুখ। চোখ টলমল করতে লাগলো। ঈশা ভরকে গেল এমন অবস্থায়। ঈশা শ্রাবণের পানে তাকালো ভয়ার্ত চোখে। তাকালো শ্রাবণও। ঈশা এগিয়ে এসে বৃদ্ধার হাত ধরলো। অপরাধী গলায় বলল, আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন? আমি সরি, আসলে আমি এত ভেবে। না মা, ও কষ্ট পায়নি। আসলে ওর সমস্যাটা হলো অল্পতেই বড্ড চোখের পানি, চোখের জল ছাড়ে। সেই বাচ্চা কালের স্বভাব এখনো রয়ে গেছে। ঈশা একটু স্বস্তি পেল যেন। বৃদ্ধার চোখে জল মুছে দিয়ে বলল, কাঁদবেন না প্লিজ, আপনাকে কাঁদলে কিন্তু মোটেও ভালো লাগে না। বৃদ্ধা হেসে উঠল খিলখিলিয়ে, যেন কোনো বাচ্চাকে মজার কাহিনী শুনিয়েছে কেউ। হাসলো ঈশাও। বৃদ্ধ পুনরায় বলল, বলেই চলে গেলেন বৃদ্ধ। বৃদ্ধা ঈশা আর শ্রাবণকে বসতে দিল। বড় কি করছে দেখে আসি বলে সেও চলে গেলেন ভেতরে। বৃদ্ধাও প্রস্থান করলে বড় কৌতূহল নিয়ে ঘুরে বসলো ঈশা। শ্রাবণের পানে তাকিয়ে বলল,